গোলামের ফুটটা কিছু বলল না আমার মেয়ের হয়ে, ওকে আমি ছাড়বো না। আজলান ঘরে ঢুকতেই দেখতে পেল তিথি ডোডোকে বিছানায় বসিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। সে হতবাক হয়ে গেল। মাথায় একাধিক প্রশ্ন উকি দিচ্ছে, কি করতে চাইছে মেহবুব? বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করল। কি করছো তুমি? তিথি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখে যেন রাগের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। এমন দৃশ্য দেখে আজলানের মনে ভীতি শিহরণ জাগিয়ে তুলেছে। আবার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? আশ্চর্য! ঠিক তখনই আইজা আর আম্বিয়া বেগম ঘরে এসে দাঁড়ালো। তাদের চোখে উদ্বেগের ছায়া। ডোডো বিছানায় বসে নিজের ছোট্ট চোখ দিয়ে মার বাবার দিকে তাকাচ্ছে। তার সরল দৃষ্টি ও অস্থিরতা স্পষ্ট। মায়ের চেঁচামেচি শুনে সে ভড়কে গেছে। সে ছোট্ট করে আম্মা ডাকলো, তিথি শুনল না। আজলান এগিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার সাথে কথা বলো তুমি। তিথি তার চোখের দিকে তাকালো, বলল, তুমি আমার সাথে একটা কথাও বলবে না। সব সময় আমাকে শাসন করতে চলে আসো, অথচ তোমার বাপের বোনকে কিছু বলতে পারোনি মুখের ওপর। আজলান তাকে শান্ত হতে বলে বলল। বাড়ি ভর্তি মানুষ, এখন কি করব আমি? তিথির চোখে কোদ মিশ্রিত জল। সে ব্যাগটা টেনে নিয়ে বলল, এই বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার ফুপু আমাকে অপমান করে যা ইচ্ছা তাই বলেছে। আমাকে সারা দিন বলে গেল, আমি কিচ্ছু বলিনি। এখন সাহস পেয়ে আমার ছেলেকে বলছে। আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দরকার পড়লে ভিক্ষে করে খাবো, নইলে চায়ের দোকানে কাজ করে খাবো, কিন্তু তোমার সাথে আমি থাকবো না। আইজা এসে বলল। ভাবি একটু শান্ত হও। ঘরটা থমথমে হয়ে উঠেছে। ডোডো কান্না করছে। ছোট হাত দুটো বাড়িয়ে আইজার কোলে উঠতে চাইল সে। তাকে সপাটে চর বসিয়ে তিথি বলল, চুপ করে বস, দরদ দেখাবি না। এখানে কেউ তোর আপন নয়। তুই খাচ্ছিস সেটাতেও অনেকের সমস্যা। তোর মা তো কখনো খাবার দেখেনি, বস্তি থেকে উঠে এসেছে। তুই সেই বস্তির ছেলে হয়ে এত ভালো মন্দ খাবি কেন? ডোডো তার মায়ের চর খেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে আম্বিয়া বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন। তিনি চড়া গলায় বললেন, তুই তোর জামাইয়ের উপর রাখছিস ভালো কথা, আমার নাতির গায়ে কেন হাত দিচ্ছিস? এটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? ডোডোকে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলেন তিনি। আজলান মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, তোমরা এখন যাও, ঘর খালি করো। আজলানের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। তিথির রাগ তখনও মাথার ভেতর আগুনের মতো জ্বলছিল। সে সোজা আজলানের দিকে তাকিয়ে বলল, এসব নাটক বন্ধ করো। ঘাড় ধাক্কা দিয়ে তো শুধু আমাকেই বের করতে পারো তুমি। তোমার শক্তি শুধু আমার উপর দেখাও। কারোর মুখের উপর দুটো কথা বলার সাহস আছে তোমার? শুধু আমাকে জব্দ করতে শিখেছ। এই ছোট লোক বস্তি তোমার সাথে থাকবে না আর। দুটো ডাল ভাত আমার জুটে যাবে। আজলান শান্ত থাকার চেষ্টা করলো। সে তিথির হাত ধরে রাখতে রাখলো। তিথি ঝাঁকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। আজলান ধীরে বলল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না মেহবুব। তিথির খুব কমলো না। সে আরো জোরে হাত ঝাঁকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে এতগুলো কথা শোনালো, তুমি একটা কথাও বললে না। আমি এই বাড়িতে শুধু ভালো মন্দ খাওয়ার জন্য পড়ে আছি। আজলান কণ্ঠ উঁচু করে বলল, কি বলবো আমি? ফুপুকে বের করে দেব, তাও এতগুলো মানুষের সামনে? বিয়েটা চুকে যাক, আমি বলবো ফুপুকে। তিথি ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ বলল, কি বলবে? আমার বউকে আর বস্তি ডেকো না এটা বলবে, নাকি আমার বাচ্চার খাবারের নজর দিও না বলবে? কোনটা? আজলান তিথির উত্তেজনা দেখে শান্তভাবে বলল, মেহবুব, তুমি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছ ব্যাপারটাকে। তিথি চোখ মুছে বলল, আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে, যাবই। আজলান তার হাত ছেড়ে দিল, চুপচাপ দাঁড়িয়ে রইল। তিথি তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। আইজা ঘরের বাইরে উকি দিয়ে তা দেখে আম্বিয়া বেগমকে বলল, আম্মা, ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে? তার কণ্ঠে কান্না স্পষ্ট। ফুপুর উপর তার রাগ হচ্ছে। আফতাব সাহেব এসে তিথির পাশে দাঁড়ালেন। তিথি আফতাব সাহেবকে দেখে চুপচাপ কাপড় ভরতে লাগলো। আফতাব সাহেব বললেন, বৌমা,
সব কিছু কানে নিতে নেই। তিথি তার দিকে ফিরিয়ে বলল, কানে নিয়েছি? সকাল থেকে অনেক কিছু বলে গেল আপনার বোন, কিচ্ছু কানে তুলিনি। তাই বলে একটা বাচ্চার খাবারের নজর দেবে, মানুষ আর কতক্ষণ সহ্য করবে? যাই বলো বাবা, তোমার এই ছেলের সাথে আমি আর থাকবো না। ও মনে করেছে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। ও যা মনে করে ওর আত্মীয়রাও মনে করে। আফতাব সাহেব বললেন, আমি এক অকাল কুমান্ডো জন্ম দিয়েছি, সেটা তুমি আজ নতুন করে জানছো না? আজলান বাঁকা চোখে ওনার দিকে তাকালো। তিথি দৃঢ়ভাবে বলল, না না, আমি থাকবো না। আম্বিয়া বেগম হতাশভাবে বললেন, আজলান, তুই কিছু বলবি না, ও সত্যি সত্যি চলে যাচ্ছে। আজলান ফুঁসে উঠে বলল, ও চলে যেতে চাইলে আমি কি করব? আমি তো আর ওর মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। নিতে পারলে সব মিটে যেত। ও যা চাইছে তা যখন পারছি না, তখন ওর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই ভালো। তিথির এই অবস্থা দেখে আইজা তাড়াতাড়ি তার ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি এভাবে যেও না প্লিজ, তুমি চলে গেলে এত সব কে সামলাবে? তিথি অশ্রু সংবরণ করে বলল, হ্যাঁ, তোমারও তো একই চিন্তা। ভাবি চলে গেলে এত কাজ কে করবে, এত ঝামেলা কে সামলাবে? ভাবির অপমানে তোমার কিচ্ছু যায় আসে না। ছোট লোককে ছোট লোকই তো বলেছে। তিথির চোখ থেকে রাগ মিশ্রিত জলের ধারা গড়িয়ে পড়ল। আফতাব শেখ তিথির এই অবস্থা দেখে মাথায় হাত রেখে বললেন, আমি ওকে বকে এসেছি। ও আমার মা বাবার বেয়াদব সন্তান। আমারও একটা আছে, এমন একটা। কি করবো এদের দিয়ে বলো? আজলান কিছু বলতে চাইল কিন্তু বলল না। আফতাব শেখ তিথিকে বুঝিয়ে বললেন, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার জায়গাটা নড়বড়ে দেখাবে সবার সামনে। এটা তোমার বাড়ি। তুমি যদি শক্ত হাতে এই সংসারের হাল ধরো, এরপর থেকে কেউ তোমাকে ছোট লোক বলার সাহস পাবে না। আমরা মরে গেলে তোমার ফুপু শাশুড়িদের তোমার কাছেই আসতে হবে। ওদের আর ভাই নেই, ভাইপোর বউ নেই। তিথি দৃঢ়ভাবে বলল, আমাকে আটকে রাখার জন্য এখন এইসব ইতিহাস ভুলবেনি। তোমার বোনকে এমনটা বললে সে বলবে এটা তার বাপের বাড়ি। আমাকে বুঝ দিও না। আম্বিয়া বেগম এবার ধমকের স্বরে বললেন। তুই এখনো কিছু বলবি না আজলান? আজলান এবার ক্ষোভের চাপে রেগে গিয়ে বলল, আশ্চর্য, এখন কি ওর পায়ে ধরতে হবে আমাকে? হাত ধরে অনুরোধ পর্যন্ত করলাম, ও শুনছে আমার কথা। যাক, দিয়ে দাও ডোডোকে। মালেকা বেগম ঘরে প্রবেশ করে বললেন, এই তিথি, বোরখা নে, তোর আব্বা সিএনজি নিয়ে এসেছে। আম্বিয়া বেগম অসন্তোষ প্রকাশ করে বললেন। আপনিও মেয়ের পাগলামিতে সায় দিচ্ছেন বেআইন? মালেকা বেগম পাল্টা বললেন, কি করব? আপনার ছেলের ওপর যথেষ্ট ভরসা রেখেছি। সে তার বউয়ের অপমান চুপচাপ সহ্য করে বসে আছে। মনে হচ্ছে সে বেশ খুশি হয়েছে। আপনার ননদ আমার সামনে যা যা বলেছে, এসব কি কোনো ভালো মানুষের কথা? আজলান এই মুহূর্তে তার মত পাল্টে বলল। ও কোথাও যাবে না। ও আপনাদের মেয়ে কম, বাড়ির বউ বেশি। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন, বেশি বললেই তো এত কথা শুনিয়েছে তোর ফুপু। আজলান বলল। এসব অশান্তি সংসারে হয়েই থাকে। মফিজ সাহেব এসে বললেন, না না, আমরা ওকে রাখবো না। আমরা ওর কথাগুলো এতদিন তেমন বিশ্বাস করিনি, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম ওকে কিভাবে অপমান করা হয়। ও থাকবে না আর এই বাড়িতে। আমি আমার মেয়েকে নুনে ভাতে খাওয়াতে পারবো। আজলান তিথিকে বলল, মেহবুব, আমি তোমাকে বলে দিচ্ছি, ডোডোকে নিয়ে তুমি কোথাও যাবে না। যদি যাও। তিথি তার পাল্টা প্রশ্ন করল। যদি যাই? আজলান দাঁতে দাঁত পিষে রেগে শুধু চেয়ে রইল। তার মনের অশান্তি ও বিরক্তি চক্ষু দিয়ে প্রকাশ করতে চাইছে সে। তিথি চোখ সরিয়ে ব্যাগের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আজলান হনহনিয়ে এগিয়ে এসে তিথির হাত খপ করে ধরে টেনে ঘরের থেকে বেরিয়ে এলো। সবাই স্তব্ধ হয়ে গেল। আম্বিয়া বেগমও দৌড় লাগালেন। আফতাব সাহেব দ্রুত পদক্ষেপে এসে আম্বিয়া বেগমের পথ আটকে বললেন, ওদের ছেড়ে দাও। আজলান তিথিকে রূঢ়ভাবে ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। মফিজ সাহেব, মালেকা বেগম এবং অন্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিথি বিরোধিতা করার চেষ্টা করছে,
কিন্তু আজলানের শক্তিশালী হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। আজলানের মুখে ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তিথির চোখে অসহায়ত্ব ও ক্ষোভের মিশ্রণ স্পষ্ট। সে চেঁচিয়ে যাচ্ছে, তবুও আজলান তাকে ছাড়ছে না। তিথি হার মেনে নিল এক পর্যায়ে। ছাদে এখন কেউ নেই। স্টেজে কেকটা পড়ে আছে এবং চেয়ার ও টেবিলগুলো সামান্য এলোমেলো হয়ে আছে। তিথিকে এনে আজলান তার হাত থেকে ছেড়ে দিল। তিথি কাঁদছে। আজলান ছাদের দরজা বন্ধ করে তার সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না তোমার কোনো একটা বান্ধবীকে? তিথি ভাঙা স্বরে উত্তর দিল। হ্যাঁ। তার নাম্বারটা এনে দিও। তিথি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন? আজলান সংকটে মুখে তার সিদ্ধান্ত জানালো, বলল, বিয়ে করব, তোমার সাথে আমার হবে না, তাই ঠিক আমি আরেকটা বিয়ে করব। তিথি নাক টানলো। আজলান তার বাহু চেপে ধরে বলল, আমি ফেড আপ মেহবুব, আমি জেদি হলে তুমি গাধি। এরকম গাধির সাথে আমি এক সেকেন্ডও থাকবো না আর। তিথির চোখের অবস্থা ভয়ঙ্কর। তার চোখ ফুলে গেছে। আজলান তার চিরকালীন রাগে সুরে বলল, যত ইচ্ছা কাঁদো, তোমার সতী নেলে ইচ্ছে মতো হেসো, তোমার বহুদিনের ইচ্ছা। তিথি কাঁদতে কাঁদতে গভীর শ্বাস টেনে বলল। ওর তো বিয়ে হয়ে গেছে। আজলান কপাল চেপে ধরে বলল, তারপরও দাও, ওর বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আজলানের চাহনীয় কথায় তিথির মনোযোগ বিভ্রান্ত হয়ে গেছে। দুজনই দুজনের দিকে খ্যাপাতে দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হল দূরত্ব তাদের মধ্যকার স্বাভাবিক সম্পর্কে সেই মিষ্টি নিকটতা হারিয়ে দিয়েছে। যেন সময়ের স্রোতে ভেসে গিয়েছে তাদের প্রণয়ের চিরচেনা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দীর্ঘদিন পর একে অপরের মুখোমুখি হওয়ার পর তাদের চোখে চোখ পড়তেই যেন পুরনো দিনের স্মৃতি ফিরে এলো। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। আজলান বলল, তোমার সতীন আমার গায়ের উপর পা তলে ঘুমালে তোমার ভালো লাগবে? খুব লাগবে। তিথির কণ্ঠস্বর ফাঁপা। আজলান তার কোমর জড়িয়ে টেনে এনে বলল, এইভাবে টেনে এনে আদর করব, তোমার ভালো লাগবে? খুব মজা লাগবে। আজলান হিংস্র হয়ে উঠে বলল। তোমার কষ্ট হবে না বেয়াদ্দব? তিথি দৃঢ়ভাবে উত্তর দিল, না। কেন? তিথি একটু সময় নিয়ে বলল, আমি মরার আগে তুমি বিয়ে করতে পারলে তবেই তো। আজলান তার মনোরম চোখে অধিকার বোধের চিহ্ন দেখতে পেল। কি শান্তি এই অধিকার বোধের মধ্যে! আজলান শেখ তো এটাই চেয়ে এসেছে বারবার। নিজেকে সামলে নিয়ে তিথির গালটা মুছে দিয়ে আজলান বলল, সব আটা ময়দা তো ধুয়ে চলে গেল, সে যে কি লাভ হলো? তিথি তীব্র রেগে উঠে তার হাত সরানোর চেষ্টা করতেই আজলান তাকে নিজের কাছে টেনে ধরে ধমকে উঠে বলল। মেহবুব। তিথি স্তব্ধ হয়ে গেল। আজলানের কঠিন মুখের সামনে দাঁড়িয়ে তার সাহস হারিয়ে গেল। আজলান ধীরে ধীরে তিথির কাছে এলো। তার চোখে তীব্রতা এবং মৃদু তেজের মিশ্রণ। তাদের মাঝে শূন্যতা ক্রমশ সংকীর্ণ হতে লাগলো। এক স্নিগ্ধ মুহূর্তে দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে স্পর্শ করল। আজলান তিথির ঠোঁটে ধীরে ধীরে চুম্বন করল, যেন সেই চুম্বন সমস্ত কথা এবং অনুভূতি বহন করছে যেন। তিথি অবাক হয়ে তার প্রতিক্রিয়া দিল। হঠাৎ করে দুজনে একে অপরের ঠোঁট কামড়ে ধরল, যেন তাদের ক্ষোভ আর রাগের সমস্ত অভ্যন্তরীণ আবেগ বাইরে বের হয়ে আসছে। চুম্বনের এই অস্থিরতা, ঝগড়ার উত্তেজনা আর অম্ল স্বাদের এক অদ্ভুত মিশ্রণ থেকে তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি 100টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। এমন রাক্ষসের মতো কেউ চুমু খায় নাকি? আজলান হতভম্ব। তিথি তার বুকে কিল বসিয়ে বলল, ছাড়ো, চিৎকার করে ক্যামেরাম্যানকে ডাকবো। তোমার ইচ্ছুতে দফা রফা করতে আমার 2 সেকেন্ড লাগবে। আজলান শেখ। আজলান তাকে ছেড়ে দিল নির্লিপ্তভাবে, যেন কিছুই করেনি সে। নিজের ভাব গাম্ভীর্যতা ধরে রেখে টিস্যু নিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলল, তুমি ছাদ থেকে নেমে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবে কার ইজ্জতের দফা রফা হয়ে গেছে। বউ কি বলল?
এক প্রকার ছুটে এসে প্রশ্ন ছুড়লেন। আজলান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি বলবে? বিয়ের ঝামেলা শেষ হলে চলে যাবে এই বলছে। আম্বিয়া বেগম বললেন, যাক বাবা, একটু ঠান্ডা হলেই হলো। তোর ফুপু তো আবার ঢং শুরু করছে চলে যাওয়ার জন্য। তোর বাপ দরজা বন্ধ করে রাখছে। আইজাকে নিয়ে যুবতীরা ছাদে চলে গেল। অনুষ্ঠান যথারীতি শুরু হয়েছে আবারও। তিথি ঘরে শাড়ি টাড়ি খুলে ছুঁড়ে মেরেছে, সালোয়ার কামিজ পরে বসে আছে। তাকে কি পেয়েছেটা কি? অমন শক্ত করে ধরে চুমু দিলেই সেই সব ভুলে যাবে? বিয়েটা চুকে যাক, এই আজলান শেখকে যদি সে কাঁদিয়ে না ছাড়ে তার নাম তিথি নয়। ডোডো ঘুমিয়ে পড়েছে। তিথি তার দিকে ঝুঁকে গালে চুমু দিল। দোষ করবে বাপে, মায়ের খায় ছেলে। ডোডোর গালে ঠোঁট চেপে তিথি বলল, ডোডো, তোর বাপকে আমি ছাড়বো না, সুদে আসলে শোধ তুলবো, তুই দেখিস। মালিকা বেগম এসে উকি দিয়ে বললেন, হ্যাঁ রে, তোর আব্বা বলছে চলে যাওয়ার জন্য, আমরা যাই তাহলে। তিথি লাফ দিয়ে উঠে বলল, কেন চলে যাবে কেন? তুষার থাকতে চাচ্ছে না। কোথাও যাবে না, গেলে আর আসবে না। আমার মাথা আর খারাপ করো না আম্মা, যাও। মালিকা বেগম বললেন, তোর ফুপু শাশুড়িকে দরজা বন্ধ করে আটকে রাখতে হয়েছে। তিথি বলল, ওসব কথা বাদ দাও, তোমার শরীর খারাপ লাগলে ডোডোর পাশে শুয়ে থাকো। আব্বা আমার শ্বশুরের ঘরে থাকবে, তুষারের ব্যবস্থা আমি করব। মালিকা বেগম সংকোচের সাথে জানতে চাইলেন, জামাই আসবে না? না না, আসবে না, ও এই ঘরে আসবে না আর। মালিকা বেগম বিছানায় উঠে বসলেন। ডোডোকে বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বলল, তোর বড় ফুপু ছোট ফুপু শাশুড়ি ভালো মানুষ, মাঝখান থেকে এটা বেশি কুচুটেগিরি করছে। কেন করছে সেটাও বুঝতে পারছি আমি। তিথি বলল, আর করুক গে, ওসব কানে তুলি না আমি। ওর মেয়ে সংসার করতে পারেনি, এটা ওর কপালের দোষ, আমার নাকি? তোমার জামাইয়েরও না। ওই মেয়েই তার ভাইপোকে ছেড়ে চলে গেছে, কেউ ওকে তাড়ায়নি। মালিকা বেগম বলল। তারপরও সাবধানে থাকিস। তিথি বলল, সাবধানে না থাকলে ডোটোর আব্বাকে নিয়ে যাব বলছো? মালিকা বেগম বলল, ঠান্ডা মাথায় চিন্তা করতে পারিস না? ছেলেদের মাথা ঘুরতে বেশি সময় লাগে না। তোর জামাই যেমন ফুপু ভক্ত, কিছু বলল না দেখলে তো ছাড় দিবি না একদম। তিথি চুপ করে রইল। মালিকা বেগমের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই আম্মা। মালিকা বেগম বললেন, এখানে যা অবস্থা দেখছি, জামাই তোর হয়ে কথা না বললে তো সমস্যা। মা মেয়ের কথার ফাঁকে হঠাৎ নিজস্ব গতিতে হেঁটে ঘরে ঢুকে পড়ে আজলান। মালিকা বেগমকে দেখে কপালের এক পাশে চুলকে বলল, ও আপনি থাকুন, আমি ছাদে যাচ্ছি। মালিকা বেগম দ্রুত উঠে পড়লেন, বললেন, না না, আমি চলে যাচ্ছি, যেও না, তোমার শরীর খারাপ। আজলান তিথির দিকে একটুখানি তাকিয়ে বলল, না আমি আছি, আপনি থাকুন। সে বেরিয়ে গেল। তিথি মৃদু হেসে বলল, শাশুড়িকে আজ ডরাইছে আম্মা, তুমি ফাটিয়ে দিয়েছ। ফাজলামি করিস না তিথি, আমি যাচ্ছি, যা ডেকে নিয়ে আয়। তিথি বলল, মাথা খারাপ হয়নি আমার, ওর বোনের গায়ে হলুদে নেচে আসুক, আমি আর বাচ্চা ঘুমাই। এই ডোডো, তুই ভুসভুস করে ঘুমাচ্ছিস কেন বেয়াদব? ওঠ। মালিকা বেগম বলল। আহা, ডাকিস না, ঘুমাক। তিথি ডোডোর গালে গাল চেপে ধরে বলল, কত জোরে মারছি আম্মা, বড় হয়ে জানতে পারলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মালিকা বেগম বললেন, ফালতু কথা সব সময় তোর মুখে, সর, আমি যাই। মালিকা বেগম চলে গেলেন। তিথি ওনার পিছু পিছু ছাদে চলে এলো। আইজার বান্ধবী আর কাজিনরা মিলে নাচানাচি করছে। তিথিকে দেখা মাত্র সবাই হইচই করে উঠে বলল, দিদি ভাবি চলে এসেছে, ভাবি এসো এসো, আমাদের একটাই ভাবি। তিথি বলল, আমার বাচ্চা ঘুমাচ্ছে। ওর কথা না শুনে সবাই তাকে টেনে নিয়ে গেল। লুঙ্গি ডান্স গানে নাচানাচি চলছে। তিথি তাদের মাঝখানে পড়ে ফেসে গেছে। সবার ফাঁকে সেও নেচে নিয়েছে। এত নাচানাচির ভিড়ে না নেচে থাকা যায় নাকি?
ঘাম ছুটে গেল নাচানাচি করতে গিয়ে। টিস্যু দিয়ে ঘাম মুছে আম্বিয়া বেগমের পাশে বসতে যাবে, তখনই দেখলো বুকে হাত ভাঁজ করে আজলান শেখ দাঁড়িয়ে আছে। এতক্ষণ নাচানাচি দেখছিল, তিথির দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। তিথির হঠাৎ করে লজ্জা লাগলো। তাকানো দেখে মনে হচ্ছে এই প্রথম বউকে দেখেছে। যত সব ঢং। আইজা আর তার বান্ধবীরা কালা চশমা গানে নাচছে। আইজা তিথিকে কালো চশমা পরিয়ে দিয়ে টেনে নিয়ে গেল। তা দেখে আম্বিয়া বেগম আজলানের দিকে কোনা চোখে এক প্রকার তাকালো। এত শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এবং তিরিং বিরিং নেচে চলছে আর সে কিছু বলছে না। আফতাব শেখ হাততালি দিয়ে বললেন,